আপনি কি অখণ্ড ভারতে সমর্থন করেন? কেউ কেউ বলেছে যে আপনি অখণ্ড ভারত চান। আমরা একটা সিয়াসি দ্বৈত নাগরিকত্ব, যারা ভারতে চলে গেছে তারা ওখানেও নাগরিকত্ব থাকবে, এখানেও থাকবে। আবার আমাদের এই দেশে যারা আছে আমরা হিন্দুরা, তারা এখানেও নাগরিকত্ব থাকবে, ভারতেও নাগরিকত্ব থাকবে। হিন্দুদের ট্যাক্স দিতে হবে। তো সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে। এই ভূমি, আমাদের বর্তমান যে বাংলা ভূমি, এই বাংলা একটা পবিত্র ভূমি, এখানে আমরা ছেড়ে যেতে চাই না। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনা, এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট হবে। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে। আসসালামু আলাইকুম। আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে অনেক আওয়ামী প্রেমী ছিল। আমি ধীরে ধীরে সব আওয়ামী প্রেমীদের আনফ্রেন্ড করতে থাকি, সেটা 2018 সালের পর থেকে। তো আসলে এদের আমি কেন আনফ্রেন্ড করতেছিলাম সেটা এই যে একটা ভিডিও দেখেন, এই ভিডিওতে মানে দেখতে পারবেন যে কিভাবে স্কুলের ডিম ভাজি শিখাতে হয়, কিভাবে ডিম ভাজতে হয় সেটা স্কুলে শেখানো হচ্ছে। আসলে মূলত আমি এটা অনেক আগেই বুঝতে পেরেছিলাম যে পার্শ্ববর্তী রেন্ডিয়া তারা কিনা আমাদের দেশকে মেধাশূন্য করে, আমাদের দেশকে দুর্বল করে তারা এই দেশকে অখণ্ড ভারতের একটি অংশ বানাতে চেয়েছিল। দেখেন কিভাবে ডিম ভাজি করতে হয়, তারই একটি ভিডিও। আলু ভর্তা ডিম ভাজি দিয়ে আমরা কি করব জীবনে, এগুলো দেখতে দেখতেই শিখা যায়, কিন্তু এগুলো এরকম বইয়ে লিখে দেওয়া ধাপ অনুযায়ী এইসব শিখার আমার মনে হয় না প্রয়োজন আছে। আজকে আমি এখন ডিম ভাজতে রয়েছি। প্রথমে আমি এখানে নিয়েছি পেঁয়াজ, আস্তে করে ফাটাতে হবে, একদম আমার জোরে ফাটালেই আমার এটা ফেটে পড়ে যাবে সব। আমি চামচ দিয়ে ফেটে নিই, আমি আস্তে করে ফাটাই নিয়ে কাজের মনে করছি। এখন আমি এটা নেওয়ার পরে এখন আমি ডিমটাকে সুস্বাদু করার জন্য একটা মশলা দিব। বাংলাদেশের সমাজের এক সচেতন আপা, যিনি কিনা স্কুল কলেজে এই ডিম ভাজার প্রতিবাদ করেছিলেন। আপাটির বক্তব্য আমার খুব ভালো লাগে এবং আমি এটি বারবার শুনেছিলাম। জীবন জীবিকা একটা নতুন সাবজেক্ট, অবশ্যই সবার এই সাবজেক্টটার প্রতি চান থাকবে, কিন্তু চান থাকার মানে এই কি যে একটা চ্যাপ্টারে ডিম ভাজি আছে সেই জন্য সারা বছর ভরে রান্না বাড়া। আমার বাচ্চাদের 6-এ আমি চাকরি করি, আমার বাচ্চা তো এমনিতেই রান্না বাড়া কম বেশি তারা আমার অনুপস্থিতিতে করে খেতে হয়। এগুলো পারিবারিক শিক্ষাগুলো কেন আপনারা স্কুলে তুলে নিয়ে গেছেন? আপনাদের দায়িত্ব দেই নাই যে আপনারা আমার বাচ্চাকে রান্না শিখান, আমার বাচ্চাকে সূচি শিল্প শিখান, আমার বাচ্চাকে আপনি নাটক গান শেখান। এগুলো শেখার জন্য আলাদা আলাদা সেন্টার আছে। আমি যদি চাই যে না আমার বাচ্চা একজন ভবিষ্যতে একজন আর্টিস্ট হবে, সে ভালো আঁকিয়ে হবে, বা সে ভালো গায়ক হবে, সে ভালো নৃত্যশিল্পী হবে, আমার পড়ালেখার পাশাপাশি আমার ওগুলো শেখানোর প্রতিষ্ঠান আছে। সেসব প্রতিষ্ঠানে আমি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে তাকে শিখাবো। প্রত্যেকটা পরিবারে এক একটা বাচ্চার জন্য তার বাবা মার একটা নির্দিষ্ট আছে, বেষ্টনী আছে। আর কেউ ধর্মীয় চিন্তা ভাবনায় বড় করে, কেউ আছে যে না সে শিল্পকলা বিভিন্ন সাইড পছন্দ করে, সে তার বাচ্চাকে পড়ালেখার পাশাপাশি সে নৃত্যে দিতে পারে, গানে দিতে পারে, ছবি আঁকায় দিতে পারে, বা অন্য যে কোনো কিছুতে শেখাক, এটা তো কোনো বাধা নাই। আমার বাচ্চাকে যদি আমি চাই যে না আমি গিটার শিখাবো, আমি গিটার শিখাতে পারি, সেটা আমার এক্সট্রা অর্ডিনারি ক্যারিকুলাম হিসেবে তার কাজে লাগবে। অনেক বাচ্চা আছে, আমাদের অফিসিয়াল অজস্র প্রোগ্রামে কোরআন তেলাওয়াত করতে হয়, অনেক ছেলে আছে যে ভালো কোরআন তেলাওয়াত করে, কেউ হয়তো দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতটা গায়, কেউ প্রত্যেকটা জিনিস মানুষের জীবনে শিখার আছে। আমাদের সময় অ্যাসেম্বলি হতো, অ্যাসেম্বলিতে আমরা গভর্নমেন্ট স্কুলের ছাত্রী, অ্যাসেম্বলি হতো, সকালে রণসঙ্গীত হতো, জাতীয় সঙ্গীত হতো, বাচ্চারা প্যারেড করতো। আর এই বছর কি হয়েছে, স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মধ্যে পিটির ছবি দিয়ে রাখা হয়েছে। পিটি করবে কিভাবে, বয়সন্ধিকালে একটা বাচ্চার কি পরিবর্তন হয়, এটা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 2nd চ্যাপ্টারে আছে। এই কথাগুলো একটা বাচ্চার বা একটা ছেলে বা মেয়ের একটা বয়সের তালে তালে সে এমনি শিখে ফেলতে পারে। এটা আলাদা করে বইয়ে শিখাতে হয় না যে বয়স সন্ধিকালে কি কি পরিবর্তন তার আছে, শারীরিক কি পরিবর্তন হয়, তার দৈহিক কি পরিবর্তন হয়, তার মানসিক কি পরিবর্তন হয়, এগুলো বইয়ে লিখে পড়াতে হয় না। এটা গার্জিয়ান অ্যাওয়ারনেস থাকতে হবে যে আমার বাচ্চা এখন বয়সন্ধিকালে ঢুকছে, তাকে এইভাবে হ্যান্ডেল করতে হবে। এটা বাচ্চার শেখার কথা না যে বয়সন্ধিকালে আমার কি কি শারীরিক পরিবর্তন হবে, আমার মন কেমন হবে, আমার মন কি উথাল থাকবে না পাথাল থাকবে। উথাল পাথাল সবার মন সব সময় থাকবে, একটা বয়স পর্যন্ত আবার থেমেও যাবে।
সেটা বইয়ে পুস্তকে পড়ে শিখতে হবে না। এই মাসিকের গল্প, এই বয়ঃসন্ধিকালে কি পরিবর্তন হয় সেগুলোর গল্প, এগুলা কেন স্বাস্থ্য সুরক্ষা বইয়ে ক্লাস 6-এ থাকবে? এগুলা কি জানার দরকার আছে? এগুলা কি মানুষের জীবনের অটোমেটিক তার জীবন চক্রের মধ্যে তার আসবে, একটা মেয়ের জীবনে আসবে, একটা ছেলের লাইফে আসবে। এই জিনিসগুলা পর্যায়ক্রমে কেন বইয়ের মধ্যে লিখিত তুলে দেওয়া হলো? এই বইগুলা পড়ে বাচ্চারা তার পরের চ্যাপ্টারে আছে এসো বন্ধু হই, এসো বন্ধু হই পরের চ্যাপ্টারেই দেওয়া আছে। কেন এসো বন্ধু হই এর পরের চ্যাপ্টারে কি খালি প্রেম করার জন্য স্কুলে যাই নাকি? হ্যাঁ, স্কুলে একদিকে ছেলেদের বয়ঃসন্ধিকাল শেখানো হলো, মেয়েদের ঋতুস্রাব শেখানো হলো, তারপরে এসো বন্ধু হই, তারপরে স্কুলে মেধাবীদের মোবাইল ট্যাব দেওয়া হলো যাতে তারা খোলামেলা আলাপ করতে পারে, যৌনাচার করতে পারে। মেধাবীদের ট্যাব দেওয়ার উদ্দেশ্যই ছিল মেধা নষ্ট করা। তো মেধাবী ছাত্ররা যখন মেধা নষ্ট হয়ে যাবে তখন তারা খারাপ দিকে চলে যাবে, তখন তো খারাপরাও তো আর ভালো হওয়ার কোনো চান্স থাকবে না। তো এই সব কিছু ছিল সব দাদাদের চাল। দাদারা চাইছিল আমাদের দেশকে মেধাশূন্য করতে এবং অখণ্ড ভারতের একটি অংশ হিসেবে দাঁড় করাতে। ডিজিটাল বাংলাদেশ করতে বর্তমান সরকার সব সেক্টরে কার্যক্রম কম্পিউটারাইজ করছে, সে লক্ষ্যকে সামনে রেখেই ট্যাব। আর এরই ধারাবাহিকতায় উত্তরের সীমান্তবর্তী জয়পুরহাটের মেধাবী শিক্ষার অফিস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু মাধ্যমিক পর্যায়ের 43টি বিদ্যালয় ও মাদ্রাসার নবম ও দশম শ্রেণীর 258 শিক্ষার্থীর হাতে এসব ট্যাব তুলে দেন। সারা দেশে নাই জয়পুরহাটেও যারা মেধাবী ছাত্র হাইস্কুলের নবম দশম শ্রেণীর প্রেম করার জায়গা। হ্যাঁ, আমি তো এমনিতেই বাচ্চাদেরকে আটকায় রাখতে পারতেছি না এই ডিজিটাল যুগে। মোবাইল, কম্পিউটার, এই সারাক্ষণ বিভিন্ন ব্লগারদের পেঁচাল, এরপরে হচ্ছে ইউটিউব টিভিতে লাগানো হাজে বাজে যত ভিডিও আছে সব আপলোড করা সবার জন্য ওপেন। তাই আমি নিজে বসে দেখতে পারতেছি, বাচ্চা দেখতে পারতেছে যে আমার বাচ্চার অ্যাসাইনমেন্ট করার নামে মোবাইল নিচ্ছে। আমি কি তাকে চেক দিতে পারবো যে সে অ্যাসাইনমেন্ট করতেছে, না পর্নোগ্রাফি দেখতেছে, নাকি গেমস ডাউনলোড করতেছে, না ব্লগার দেখতেছে, ব্লগিং দেখতেছে? কেন ডিভাইস নিয়ে পর লেখাপড়া হবে? ডিভাইস থাকবে বাচ্চাদের থেকে দূরে। বাচ্চারা অটোমেটিক ডিভাইস পাবে একটা নির্দিষ্ট বয়সের পরে। আমি মোবাইল আটকে রাখতে পারবো না, তার সাথে যোগাযোগ করতে হইলেও আমাকে মোবাইল দিতে হবে, তার খোঁজ নিতে হইলে মোবাইল দিতে হবে, আমি বাধ্য মোবাইল দিতে। কিন্তু তার মানে এই না যে এই মোবাইলটা ক্লাস 6-এর বাচ্চার পড়াশোনার কার্যক্রমের একটা অংশ হইতে হবে। মোবাইল তো জরুরি জিনিস, মোবাইল তার করেসপন্ডেন্সের জন্য দরকার, কিন্তু মোবাইল দিয়ে কেন সে মোবাইলে সে কি অ্যাসাইনমেন্ট করে? নো, নেভার। কোনো বাচ্চা মোবাইল অ্যাসাইনমেন্ট করে না। 13 বছর, 12 বছর, 14 বছর, চার্মিং ইয়ার তার বয়সের একটা, আর এই সময়টাতে সে অনেক কিছু, তার কাছে রঙিন চশমা শুরু হচ্ছে কেবল। সে এই টাইমে কি করে? এই টাইমে বসে বসে বাজে ভিডিও দেখে। এই সময়ে সে কি করে? আমি কত দিকে ব্লক করব? কয়টা মা জানে মোবাইল ব্লক করতে হবে কোন জায়গা থেকে? আমি যেখানে ব্যর্থ হয়ে যাচ্ছি এখানে ব্লক করতেছি, ওখানে ব্লক করতেছি, সে ওইখান থেকে আরেক জায়গা থেকে সে বের করে ফেলতেছে। কারণ আমার বাচ্চা আমার থেকে চৌকস হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো সময়ের সাথে সাথে বাচ্চাগুলো ডেভেলপ এমনিতেই হবে, তাদের ব্রেন গুলো এমনিতেই ডেভেলপ করে। তার জন্য আপনারা স্কুলে তত্ত্বীয় জ্ঞান রাখেন, আপনারা যেটা পাঠ্যসূচি সেটা রাখেন, আপনারা ইন্টারন্যাশনালি ইংলিশটাকে আরো, বাংলাদেশের ছেলেমেয়েরা এমনিতে ইংলিশে দুর্বল থাকে, তারা ইংলিশটাকে স্ট্রং করার চেষ্টা করেন। কিভাবে আমার বাচ্চারা ইংলিশে ভালো হবে? जन्नत मेरी तू ही तो मन्नत मेरी, तू ही रूह का ये रब दिखता है यारा, मैं क्या करूं सजे रब दिखता है यारा, मैं क्या करूं। প্রতি বছর শেষে প্রত্যেকটা স্কুল কলেজে এই ধরনের কুরুচিপূর্ণ নাচ গানের একটা জ্বর পড়ে যেত। এই জ্বর আমরা দেখতেছিলাম স্বৈরাচারী শাসনের আমলে। স্কুল কলেজের ম্যাম এবং টিচারদের নিয়ে ছাত্রদের এই কুরুচিপূর্ণ নৃত্যের উদ্দেশ্য ছিল তৎকালীন স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ এবং ইন্ডিয়া কর্তৃক আয়োজিত তা
বাংলাদেশের ছাত্রছাত্রীদের মেধাশূন্য করে দেশকে মেধাশূন্য রাষ্ট্র হিসেবে পরিচালিত করার পর সেটা অখণ্ড ভারতে পরিণত করার প্ল্যান পরিকল্পনা ছিল। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জান। তখন পাশে সিটে বসা সেই মেয়েটি আমাকে ধাক্কা মেরেছে। বাংলাদেশের মুসলমানদের সংস্কৃতিতে যে অপসংস্কৃতির ধাক্কা লেগেছে, এই ধাক্কা থেকে পরিত্রাণ পেতে ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।